মেঘনা নদীর পাড়ে জমে ওঠা এই বাজারটি চরের মানুষের প্রতিদিনকার আয়ের উৎস। খুব সকালে চরের চাষিরা ট্রলারে করে ফলমূল শাকসবজি বিক্রি করতে আসেন হাটে। কিছুক্ষণ পরপরই জেলেরা নদী থেকে ধরে আনা তরতাজা মাছ নিয়ে আসেন হাটে। ইলিশ, ফাঙ্গাস, কাতল সহ বিভিন্ন ধরনের দেশি মাছের সরবরাহ চলে এখানে। নদীর পাড়ে গরু পালন করে জীবন কাটিয়ে দিচ্ছেন জমির আলী কাকা। নদী ভাঙনের শিকার হয়েছেন 6 বার। মেঘনা নদীতে বিলীন হয়েছে তার ঘরবাড়ি। নিজের বাড়ি বলতে তার এখন কিছুই নেই। নিজের জায়গায় থাকা যে শান্তি, এটা তো কিন্তু আমরা এই 5 ভাঙ্গা 6 ভাঙ্গা দিয়ে আমাদের টিকা রয়েছি। শুধু তো জায়গা নেয় নাই, ঘরবাড়ি শহর নিয়ে গেছে। সড়কপথ না থাকাতে চরের মানুষরা ট্রলারে করে এভাবেই তাদের মালামাল পার করে থাকেন। চরে কেউ অসুস্থ হলে তাদেরকে অনেকটাই ব্যাগ পোহাতে হয়, কারণ চরের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্যই ট্রলার যাওয়া আসা করে। লালু, চরাঞ্চলে গরম একটু বেশিই পড়ে। গাছপালা কম হওয়াতে পশু পাখিদের বেহাল দশা লক্ষ্য করা যায়। গরমের এত তীব্রতা সহ্য করতে না পেরে কুকুরটি নদীর পানিতে নেমে গোসল করে যেন একটু শান্তি খুঁজে নিচ্ছে। এই ওঠো ওঠো, সে এখন কথা শুনবে না। চরের অধিকাংশ মানুষের পেশা হলো গরু পালন করা। বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, সেই দুপুরে বটশিয়রের শীতল ছায়াতায় ক্লান্ত গরু শুয়ে শুয়ে জাবুর কেটে যায়। কবিতাটির বাস্তব রূপ যেন এখানে এসেই দেখছি। নদীর পাড়ে এভাবেই গরু বেঁধে রাখার চিত্রটি যেন কোনো এক শিল্পীর হাতে আঁকা ছবি। চরের মানুষের কাছে চায়না দুয়ারে জাল পৌঁছে গিয়েছে। এই জাল এতটাই সর্বনাশা যে নদীতে থাকা ছোট ছোট প্রাণী বৈচিত্র্যকে ধ্বংস করে দিচ্ছে। এমনকি জালগুলো রোদে শুকাতে দেওয়ার পর আটকা পড়ছে বিভিন্ন উদ্ভিদ, ঘাসফড়িং এবং পাখি তো আছেই। এভাবে চলতে থাকলে হয়তোবা নদীতে আর মাছই পাওয়া যাবে না, কারণ এই জাল থেকে মাছের বাচ্চা রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। নদীর পাড়ে দাঁড়াতেই চোখে ভেসে আসছে এমন চিত্র। এমন তীব্র রোদেও ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল গুছাচ্ছেন। এই নৌকাগুলোতে তাদের দিনের পর দিন কাটাতে হয়। রান্নাবান্না থেকে শুরু করে সকল প্রকার কাজকর্ম নৌকাতেই করে থাকেন। এক প্রকার যাযাবর জীবন বলা যায়। নদীর পাড়ে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের কলা। চরাঞ্চল থেকে আসা বিভিন্ন জাতের কলা বিক্রি হচ্ছে নিলামের মাধ্যমে। আজকের ভিডিওতে চাঁদপুর জেলার চরভৈরবীর মানুষের সংগ্রামী জীবন দেখাবো। বিশেষ করে জমির আলী কাকার জীবনের গল্প তুলে ধরব। পাশাপাশি নদীর তীরে বসা একটি হাট দেখাবো। আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই চরের মানুষের জীবন সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চর ভৈরবী থেকে। আজকে আমরা চর ভৈরবী মাছ বাজার থেকে শুরু করে মানুষের জীবনযাত্রাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমন্ত্রণ জানাচ্ছি চরভৈরবী মাছ বাজার থেকে। বাজারে প্রচুর মাছের চাহিদা। এই পাঙ্গাস মাছটি নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে 7,400 টাকা। মাছের এত চড়া দাম দেখে সত্যি বিচলিত হলাম। এবার একটি কাতল মাছ নিলামে তোলা হয়েছে। মাছ কেনার জন্য সবাই অধিক আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। মাছের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। মাছের এমন দাম শুনে বোঝা যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে এই মাছ। এই দুটি মাছ বিক্রি হয়েছে মেলা দামে, যা একটি সাধারণ পরিবারের মাসিক ইনকাম ধরা যায়। ইলিশ ধরার নৌকাগুলো নদীর পাড়ে নোঙর করে রেখেছেন জেলেরা। সম্ভবত তীব্র রোদের কারণে নদীতে যেতে পারছেন না। এই নৌকাতে থাকা মানুষেরা এসেছে বিভিন্ন জেলা থেকে। নৌকাতে কতদিন থাকবেন এবং কবে বাড়ি ফিরবেন তা তাদেরও অজানা। মাছ বিক্রি করে প্রচুর টাকা আয় করলেও তাদের জীবনের ভাগ্য যেন বদলাচ্ছে না। রোদের তীব্রতা কমে যাওয়ায় একটি ইলিশ ধরার নৌকা জাল নিয়ে যাচ্ছে মাঝ নদীতে। জেলে পল্লীতে এসে জেলেদের জীবন সম্পর্কে একটু একটু জানার চেষ্টা করি, যা ভালোই লাগে। নদী থেকে টাটকা ইলিশ এসেছে ঘাটে। চলেন বাজারে গিয়ে দেখি কী দামে বিক্রি হচ্ছে। ধারণা করছি ইলিশের দাম আগুন থাকবে। জাতীয় মাছ ইলিশ, দাম তার একটু বেশি।
কথাটার বাস্তব রূপ এখানে এসেই দেখছি। সম্ভবত একটি ইলিশ ১.৫ কেজি ওজন হবে। ৪টি ইলিশ বিক্রি হয়েছে ১০,৩০০ টাকায়। আশা রাখছি ধারণা করতে পারছেন মাছের দরদাম সম্পর্কে। বরফকল থেকে বরফ এসে পৌঁছেছে নদীর ঘাটে। দুজন লোক দরাদরি করে বরফ নামাচ্ছেন। ইলিশ শুধু বাংলাদেশেই বিক্রি হয় না, বিভিন্ন দেশে এর রপ্তানি হয়ে থাকে। ইলিশ সংরক্ষণে লবণ ও বরফ খুব কাজে আসে। মাছ পচন রোধ করতে জেলেরা মাছে বরফ দিয়ে থাকেন। বাংলাদেশের ৬৪ জেলাতে এই নদীর মাছ বিক্রি চলছে বেশ জমজমাটভাবে। বক্সের মধ্যে বেশ বড় সাইজের ইলিশ বরফ দিয়ে সংরক্ষণ করে রাখছেন এই ভদ্রলোক। জানি না এই মাছ কোথায় যাবে, তবে ইলিশ মাছের কদর কতটা তা এই মাছের দামেই বোঝা যায়। এই জেলে মাছ নিয়ে যাচ্ছেন বাজারে। আমরাও তার পিছু নিলাম, দেখব মাছগুলো তিনি কত টাকা কেজি দরে বিক্রি করেন। নদী থেকে বাজার অল্প একটু হাঁটা পথ, তাই তার পেছন পেছন চলে যাচ্ছি। চলুন দেখি নিলামে মাছগুলো উঠাবে। বাজারে আসার পর দেখতে পেলাম ৭৯০ টাকা কেজি দরে বিক্রি হলো এই মাছগুলো। মাছগুলোর সাইজ একটু ছোট হওয়াতে দাম একদম নাগালেই। হাট থেকে বাজার করে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন একজন। হাটের দোকানগুলো নদীতে ভেসে বেড়াচ্ছে, আর হালকা মৃদু বাতাসে দোল খাচ্ছে নৌকাগুলো। বাজারে অনেকক্ষণ সময় নিয়ে জাল বুনে যাচ্ছেন এই মুরব্বি চাচা। কাজটি যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ নয়। এদিকে হাটে জমজমাটপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছে। জলের উপর দাঁড়িয়ে চলছে কেনাবেচা। এমন চিত্র এখানে শুধু একদিন নয়, প্রতিদিনই দেখা যায়। চর থেকে আসা কলা বিক্রির ধুম চলছে। চরে কলা চাষ করা এই মুহূর্তে লাভবান ব্যবসা। হাটে হাঁটু সমান পানি দেখে সত্যি অবাক হবেন। নদীর কিনারায় না গেলে এমন দৃশ্য চোখে পড়ে না। খোলা আকাশের নিচে মেঘনা নদীর পাড়ে বসা হাটটি প্রতিদিন সকালে এভাবেই পরিপূর্ণ থাকে। সকল প্রকার মালামাল বহন করার একমাত্র বাহন নৌকা বা ট্রলার। ঘাটে অর্থাৎ বাজারের পাশে মালামাল নিয়ে আসা নৌকাগুলো নোঙর করে রেখে দিয়েছেন ব্যবসায়ীরা। বেচাকেনা শেষ করে হয়তোবা বাড়িতে ফিরবেন এই ট্রলারে চেপে। বাজারে তোলা গরুর বাচ্চাটি নদীর পাড়েই শুয়ে পড়েছে, কিছুতেই ট্রলারে তোলা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বাছুরটি খুবই ক্লান্ত। বরাবরের মতো মেঘনা নদীর তীরে এই ঝমকালো বাজারটি জমে ওঠে প্রতিদিন ভোরে। আর এই ভোরের বাজারে কেনাকাটা করার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন, এবং পাশের যে চরগুলো রয়েছে সেখানে উৎপাদিত সবজি এবং তরকারি এবং গরুর দুধ, বিভিন্ন কিছু শাক সবজি সব কিছুই এই বাজারে নিয়ে আসেন বিক্রেতারা। শহরের কোলাহল ছেড়ে এমন নির্জন রাস্তা দিয়ে হাঁটতে আসলে অসাধারণ লাগে। যদি হয় মেঘনা তীরবর্তী রাস্তা। ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন চরাঞ্চল, সেখানেও মানুষ বসবাস করে। তবে যেহেতু এই মুহূর্তে অবস্থান এই পারে, সো সেদিকে যাওয়ার কোনো উপায় নেই। যদিও বা প্রতিদিন ট্রলার চলাচল করে এদিক দিয়ে, তবে এই মুহূর্তে কোনো ট্রলার না পাওয়াতে যেতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তবে মেঘনা নদীর পাড় দিয়ে এভাবে হাঁটার দৃশ্য সত্যি মুগ্ধ করেছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জমির আলী কাকার বাড়ি। নদী ভাঙনে তিনি ৬ বার হারিয়েছেন তার ভারীঘর। বর্তমানে নিজের কোনো জায়গা জমি না থাকায় ভাড়া দিয়ে থাকতে হচ্ছে নদীর পাড়েই। এক প্রকার সংগ্রামী জীবন, লড়াই করে বেঁচে থাকা। এখান থেকে তার বাড়ি যেতে ১ কিলোমিটার পথ হাঁটা দিতে হবে। নৌকা বা ট্রলার না পাওয়াতে পায়ে হেঁটেই পাড়ি দিচ্ছি এই পথটি। যেতে যেতে তুলে ধরব মেঘনার পাড়ের জনজীবন এবং বৈচিত্র্য। প্রচুর ঘাস জাতীয় গাছ রয়েছে। এই সেই মাছ খেকো সর্বনাশা জাল, যে জাল দিয়ে
ছোট বড় সকল ধরনের মাছ ধ্বংস করার পথে। শুধু মাছ নয়, বিভিন্ন পোকামাকড়ও ধ্বংস হয়ে যাচ্ছে এই জালের কারণে। এই যে ফড়িংটা ভিতরে ঢুকে আটকে আছে দেখেন, আসলে শুধু যে মাছ নষ্ট হচ্ছে তা না, এই ফড়িংটাও কিন্তু প্রকৃতির একটা অংশ। এটাও কিভাবে ছটফট করে মারা যাচ্ছে আপনি দেখেন। এই চায়না দুয়ারি জাল থেকে আমরা কবে রক্ষা পাবো, কবে আমাদের দেশটাকে রক্ষা করতে পারবো, সেটা আমার বলার বাহুল্য। কোনো কিছুই রক্ষা পাওয়া সম্ভব না। দেখেন এমন ফাঁদ, ও মাই গড। দেখেন এই যে ফড়িংটা, ঘাস ফড়িং, এটার থাকার কথা উপরে, আর এটা এখন জালের ভিতরে আটকা পড়ে আছে। এটাকে আদৌ কেউ বের করবে? করবে না। সো আসলে এই চায়না দুয়ারি জালে কি কি যে নষ্ট হচ্ছে তা একমাত্র আমরা দেখতেছি। দেখেন এই হচ্ছে সেই সর্বনাশী জাল, যার দাপটে নদীতে বর্তমানে ছোট মাছ বড় হওয়া একেবারে ব্যাঘাত ঘটতেছে। এই দেখেন, আর এই পাশটা হচ্ছে মাছ এসে জমা হয়। চাষা হচ্ছে চায়না দুয়ারে জাল পেতে রেখেছে, এখন মাছ নিতেছে, দেখি কি কি মাছ পায়। চায়না দুয়ারে জাল, মাছ ঢুকে কেমনে ওটাতে? লালু দেখেন আমার পিছন পিছন চলে আসছে। কি যাবি আমার লাগে? চলে যাচ্ছে ও, আমার দিকে ঘুরে তাকাচ্ছেও না। খুবই গরম, যার কারণে হচ্ছে আসলে প্রাণীয় অবস্থা খারাপ। এই ওঠো ওঠো, সে এখন কথা শুনবে না, গরমে নাজেহাল অবস্থা। জোয়ারে পানি সরে যাওয়ার কারণে নৌকাগুলো এখন উপরে উঠে গিয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে জোয়ার লাগবে, তখন হচ্ছে নৌকাগুলো আবার ভেসে উঠবে, অর্থাৎ তাদের জীবন্ত রূপ ফিরে পাবে। প্রচণ্ড বাতাস সমুদ্রের পাড়ে, বিশেষ করে এখন প্রচুর রোদও রয়েছে, তবে বাতাসের কারণে হচ্ছে রোদ লাগতেছে না। আর পাশেই ঢেউয়ের শব্দ। নৌকাগুলো উপরে তুলে রাখছে তারা, প্রয়োজনে ব্যবহার করে। নদীর পাড়ে এমন দোনচা ক্ষেত দেখেন, এগুলো তাদের নিজের জায়গা না, তারপরও লাগিয়ে রাখছে, হয়তো লিজে নেওয়া। আর দেখেন ও, এগুলোর নাম কি আমি তো মনে করতে পারতেছি না, তবে এগুলো আগেও দেখছি, তো বলতে পারতেছি না আসলে এগুলো কি। চলেন সামনে গিয়ে যাওয়া যাক। খেয়া নৌকা কীভাবে নোঙর করে রাখা হয়েছে। ওইদিকে দেখেন দোনচা ক্ষেত, এবং এর মাঝে বিভিন্ন কলা গাছ রোপণ করা হয়েছে। গরু ঘরের উপরে তো গাছের উঠাই দিছেন, সুন্দর হয়েছে তো। তরকারি ধরে না তো। তরকারি ধরে না, না তো পাতা তো খাইতে পারবেন, পাতা। গোয়ালঘর তো ও এই জায়গায় ভালোই। লাউ চারা লাগাইতেছেন না? আপনার চারাগুলা গরুরে রোদের থেকে বাঁচাইবো, ফলন পান আর না পান গরুর গরম লাগবো না আর কি। তরকারি খাইতে পারি আর না পারি, এই আটাও হইছে, খাওয়া তো হইছে। হ্যাঁ, নদী ভাঙনের শিকার হয়েছেন আপনারা? ঘর বাড়ি ভাঙা নিয়ে গেছে নাকি? ছয় ভাঙা, এখন ঘর কি অবস্থা? ঘর থাই হয়ে যায়, এখন খাজনা থাই, এটি জায়গা এটি খাজনা থাই। খাজনা? খাজনা দিয়ে থাই, খাজনা দিয়ে থান লাগে, নিজস্ব জায়গা নাই। নিজেকে জায়গা নেই। আর
ওই সর বাঙ্গালি হয়েছে এই এখনো বাড়ি আছিল এরকম পুরান বাড়ি ঘর আছিল এই নদী ভাঙছে মতন গেছে গা ওপার এই বুঝছি। হামসরের মধ্যে এই সড়ক ওই বড় নদীর ওপার হ্যান্তন এবার এই ভাঙছে হ্যান্তন আবার দিছি 3 ভাঙ্গা হুম। এই হ্যান্তন না 3 ভাঙ্গা দিয়া ওনার দাম করমি যাইতে হয় বরিশাল মি তাই বলছি দেখো নিজের জায়গায় থাকা যে শান্তি, এটা তো আর যাক, যার ঘর নদীতে হারায় সে বুঝের কি। আপনারা তো হচ্ছে ভাঙ্গা নদীতে ভাঙলে 1 ভাঙ্গা দিলে আপনারা উঠতাবো না, হুম। কিন্তু আমরা এই 5 ভাঙ্গা 6 ভাঙ্গা দিয়ে অঞ্চলে টিকার হয়েছি। হ্যাঁ। হ্যাঁ আমরা অঞ্চলে ঠিক আছে। জায়গা শুধু তো জায়গা নেয় নাই, ঘর বাড়ি শহর নিয়ে গেছে। তাহলে নদী আগে আরো চিকন ছিল না? হ্যাঁ নদী আসিলই না, এটা কোনো নদী আসিল, এই নদী আসিল উপার ওইদিকে পশ্চিমে আসিল নদী, এই পাশ ভাঙতে ভাঙতে এত বিশাল হয়েছে। বাঁধতে 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 দেশ সব লিয়ে আচ্ছা, এই খড় এগুলা কি গরুরে খাওয়াবেন নাকি? হুম। গরু কি কোরবানিতে বিক্রি করেন নাকি? গত 1 মাসে কয়দিন ইলিশ খাইছেন? না এই খাও খাইতাই খাইছে আল্লাহ খাওয়াইছে বউ খাওয়াইছে। খড়ের গাদি দেখেন, 1টা 2টা 3টা আর একটা 4টা, আর পাশে হচ্ছে মেঘনা নদী। তো চাচা গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা তো গেলাম, আসসালামু আলাইকুম। চরের মানুষের জীবন এরকম সংগ্রামী জীবন হয়ে থাকে। চাচার কাছ থেকে জেনে আসলেও খুব খারাপ লাগলো বিষয়টা। তার 6 বারের মতো ঘর বাড়ি সহ জায়গা জমি বিলীন করে দিয়েছে এই নদী। আর এর পাশে যে মেঘনা নদীটি দেখতে পাচ্ছেন এবং দূর পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন চরাঞ্চল, ওই চরাঞ্চলগুলো ছিল না আগে, এই পাড়গুলা ভেঙেই ওই চরাঞ্চলগুলো তৈরি হয়েছে। জেলেরা কিছুক্ষণ পর পর মাছ ধরে মাছ ঘাটে চলে যাচ্ছেন। ওই যে দূরে হচ্ছে সেই চর গরিবী বিখ্যাত মাছ বাজার, যেখানে প্রচুর ইলিশের কেনাবেচা চলে প্রতিদিন। দেখেন এখানে আরেকটা হচ্ছে নৌকা রাখা রয়েছে, ইঞ্জিন চালিত নৌকা। এত বিশাল নদীর মধ্যে হাঁস নামছে ভাই। ও, এই হচ্ছে সেই নৌকার ইঞ্জিনটি। নদীর পাড়ে একদম ঘাটে গেড়ে রাখা হয়েছে বলা চলে। আর ট্রলারের পাখাটা দেখাই আপনাদেরকে, দেখেন এই ছোট্ট একটা পাখা দিয়ে মানে এই পুরাটা চলে। আর এই ট্রলারের ব্রেক কোথায় আজও আমি দেখলাম না। এই দেখেন, আর এটা হচ্ছে কন্ট্রোল করার স্টিয়ারিং বলা যায়, ড্রাইভিং স্টিয়ারিং। চমৎকার কালার করে রাখা হয়েছে, মনে হচ্ছে যেন আর্জেন্টিনা। আরে বাবারে, এখনো হাঁসগুলো দেখেন মনের আনন্দে গোসল করতেছে। এই তোমাদের গোসল শেষ নাকি? কাকা এটি পান নাকি? কই নেবেন? ঈশানবালা? ও, দামটা কিরকম আনুমানিক? ধরেন আমাদের এদিকে তো 80 টাকা বিরা করে বিক্রি করে। ভালো লাগে তো আসি এক এক সময় এক এক রকম দাম তো উঠানামা করেই। 80, 100, আবার 60, অনেক ধরনের আছে। এখানে কত? এখানে উপরে 100 টাকা পর্যন্ত। 100? তা ভালো দামে। এই পান কি চরে হয়েছে নাকি? এইদিকে পানে বড় আছে তো। ও, আপনি বিক্রি করতে নিয়ে যাইতেছেন নাকি? আপনারাও কিনা? আমারও কি নদীর পাড়ে যে একটা মসজিদ, আর হচ্ছে এই হচ্ছে মেঘনা নদী বয় চলা।
আর সব জায়গায় শুধু এমন গাছই দেখতেছি, দেখেন। সবগুলাকে একসাথে পাইতে দিবেন নাকি? খাবার হিসেবে কি দেন ভিতরে? আটা। এখন কি আবার পাতবেন নাকি? হ্যাঁ, পরে শুকানোর পরে। কতগুলো আছে এখানে? 150, 150টা, প্রচুর তো। মানে এগুলো হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য চাই। আর পাশে হচ্ছে মেঘনা নদী। হচ্ছে একটু পরেই মেঘনা নদীতে এগুলো বসিয়ে দিয়ে আসবেন। আর বিশেষ করে হচ্ছে গলদা চিংড়ি, এগুলোর ভিতরে ঢুকে। অনেকগুলা চাই রাখা রয়েছে, দেখেন। একসাথে সবগুলো পেতে দেওয়া হবে নদীতে, তারপরে হচ্ছে গলদা চিংড়ির জন্য শুধুমাত্র এগুলা। আর পাশে হচ্ছে একটি ক্যানেল চলে গেছে, দেখায় আপনাদেরকে। ও মাই গড, ব্রিজ হচ্ছে একদম টরবরে অবস্থা, ভেঙে যাওয়ার মতো অবস্থা। এটা উল্টো করে শুয়ে রাখা হয়েছে। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।